আসাদ সরকারকে রক্ষা নয়, আইএসকে পরাজিত করতে সিরিয়ায় অভিযান, দাবি রুশ প্রধানমন্ত্রীর। রাজনৈতিক সংস্কারের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জার্মানির। ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও 5 ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা দাঁড়ালো 43। ছুরিকাঘাতে আহত ইসরায়েলিদের দেখতে জেরুজালেমে নিউ ইয়র্কের মেয়র। দিল্লিতে 2 শিশু ধর্ষণের ঘটনায় তোলপাড়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষায় ব্যর্থতার অভিযোগ কেজরিওয়ালের। এবং হাঙ্গেরি সীমান্ত বন্ধের পর স্লোভেনিয়ায় প্রবেশ করছে হাজার হাজার শরণার্থী। অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূল থেকে শতাধিক অভিবাসী আটক। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি ইশরাত জাহান। আসাদ সরকারকে রক্ষার জন্য নয়, বরং যে কোনো মূল্যে আইএসকে পরাজিত করতে সিরিয়ায় বিমান অভিযান চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। শনিবার নতুন করে দেশটিতে জঙ্গিদের প্রায় 50টি অবস্থানে বিমান হামলা চালানো হয় বলে জানায় মস্কো। এদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে সিরিয়ার সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। সিরিয়ায় রুশ বিমান হামলার সহযোগিতায় সরকারি বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানে একের পর এক অগ্রগতির খবর আসছে। হামা ও আলেপ্পো প্রদেশের বেশ কিছু এলাকা পুনর্দখলের পর শনিবার দেইর এজ জোর প্রদেশের গুরুত্বপূর্ণ আল জাফরা এলাকা থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দেওয়ার কথা জানায় সিরীয় সামরিক বাহিনী। একই দিন হোমসে জঙ্গিদের অবস্থানে সরকারি বাহিনীর বিমান হামলার ভিডিও প্রকাশিত হয় অনলাইনে। ইদলিব ও লাতাকিয়া প্রদেশেও শনিবার জঙ্গিদের 49টি অবস্থানে 36 দফা বিমান হামলা চালানোর কথা জানায় রুশ প্রতিরক্ষা দপ্তর। এতে আসাদ বিরোধী বিদেশি যোদ্ধাদের একটি প্রশিক্ষণ ক্যাম্প সহ জঙ্গিদের কয়েকটি অস্ত্রাগার ধ্বংস হয়ে যায় বলে দাবি করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ জানান, সিরীয় বেসামরিক নাগরিকরা আইএস সম্পর্কে গোপন তথ্য সরবরাহ করে দেশটিতে চলমান রুশ অভিযানকে সহযোগিতা করছে। আইএস জঙ্গিদের দমন করতেই সিরিয়ায় সামরিক অভিযান শুরু করা হয়েছে বলে জানালেন রুশ প্রধানমন্ত্রী। সিরিয়ায় সরকার পরিচালনার দায়িত্বে কারা থাকবেন তা সম্পূর্ণ নির্ভর করে সেখানকার জনগণের উপর। আমরা কেবল সেখানকার বর্তমান বৈধ সরকারকে জঙ্গি বিরোধী অভিযানে সহযোগিতা করে যাচ্ছি। আসাদ সরকারকে চিরদিনের জন্য ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আমরা কিছুই করছি না। এদিকে শুধু শক্তি প্রয়োগ করে সিরিয়া সংকট সমাধান সম্ভব নয় উল্লেখ করে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের পরামর্শ দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। শুধু সহিংসতার মাধ্যমে কোনো সমাধান আসে না। আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের দিকেও গুরুত্ব দেওয়া উচিত। শনিবার তেহরানে জার্মান ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক সংবাদ সম্মেলনে জাভেদ জারিফ আইএস বিরোধী অভিযানে সিরিয়াকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যকে জঙ্গিমুক্ত করার প্রচেষ্টায় সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী জারিফ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। জঙ্গি দমনে প্রয়োজনে আফগানিস্তানেও অভিযান পরিচালনা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আনাতোলি আন্তনোভ। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তাদের সেনা উপস্থিতি মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পরপরই শনিবার এমন প্রতিক্রিয়া জানায় মস্কো। আইএস দমনের আগ পর্যন্ত সিরিয়ায় রুশ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী প্রত্যাহারের পর কাবুল চাইলে রাশিয়া তাদেরকে সামরিক সহায়তা দিতে পারে। আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের পর হয়তো আফগান কর্তৃপক্ষ একা দেশের পরিস্থিতি সামাল দিতে পারবে না, কারণ আফগানিস্তানকে ব্যবহার করে আইএস মধ্য এশিয়ায় তাদের প্রভাব বিস্তার করতে চাইছে। আমরা কখনো তা হতে দেব না। সিরিয়ায় বিমান হামলায় আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের জ্যেষ্ঠ এক নেতা সহ 3 জঙ্গির মৃত্যুর খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। জঙ্গি গোষ্ঠীটির পক্ষ থেকে শনিবার এই খবর স্বীকার করা হলেও মার্কিন জোট নাকি রুশ বিমান হামলায় তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি। আলেপ্পোর দানা এলাকায় গত বৃহস্পতিবার বিমান হামলায় জঙ্গি সদস্যদের মৃত্যু হয়। সেদিন আলেপ্পোয় জঙ্গিদের অন্তত 32টি অবস্থানে বিমান হামলা চালায় রুশ যুদ্ধ বিমান। একই দিন আলেপ্পোর কাছে মার্কিন নেতৃত্বাধীন জোটও কয়েক দফা বিমান হামলা চালায় বলে জানিয়েছে রয়টার্স। শনিবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে এক 16 বছরের কিশোর সহ কমপক্ষে 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতরা ইসরায়েলের সেনা সদস্যদের ছুরিকাঘাত করার চেষ্টা করছিল বলে জানিয়েছে তেল আবিব।
এ নিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43 জনে। এদিকে ছুরিকাঘাতে আহতদের দেখতে জেরুজালেমের হাসপাতালে যান নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও। শনিবার পশ্চিম তীরের হেব্রন শহরের রাস্তায় নেমে আসে শত শত ফিলিস্তিনি। গত শুক্রবার সাংবাদিক বেশে এক ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাতের পর সেনা সদস্যদের গুলিতে নিহত ফিলিস্তিন নাগরিকের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে জড়ো হয় তারা। এদিকে শনিবারও পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ অব্যাহত ছিল। সংঘর্ষে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় 4 ফিলিস্তিনি। ইসরায়েলি সেনারা অভিযোগ করে তারা সেনাদের ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল। তবে এ অভিযোগ অস্বীকার করে ফিলিস্তিনি এক প্রত্যক্ষদর্শী দাবি করে ইসরায়েলি সেনারাই সরাসরি গুলি করে তাদের। ফিলিস্তিনিদের ছুরিকাঘাতে আহত ইসরায়েলি সেনাদের জেরুজালেমের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনার পর কালান্দিয়া চেকপয়েন্ট বন্ধ করে দেয় ইসরায়েলি সেনারা। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের মেয়র বিল ডি ব্লাসিও জেরুজালেম সফরে গিয়ে সেখানকার মেয়র নীর বারকাতের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় তিনি ইসরায়েল ও জেরুজালেমের কিছু অংশের মানুষদের প্রতি তার সংহতি প্রকাশ করেন। এর আগে জেরুজালেমের হাদাসা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান তিনি। ইসরায়েল ও জেরুজালেমের সঙ্গে নিউ ইয়র্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জেরুজালেমের মানুষের জন্য আমাদের সহানুভূতি সব সময় থাকবে। গত মাসের শেষ দিকে ইসরায়েলি বাহিনী মুসলমানদের পবিত্র স্থান আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। চলমান সহিংসতায় এ পর্যন্ত 43 জন ফিলিস্তিনি ও 7 জন ইসরায়েলি নিহত হয়। শিরিন আক্তার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি। আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো টুনটুনি, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। ভারতের দিল্লিতে 2 শিশু ধর্ষণের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনার তীব্র সমালোচনা করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে ধর্ষণ বিরোধী বিক্ষোভ করেছে শত শত মানুষ। বছর 2 আগে দিল্লিতে মেডিকেল ছাত্রী নির্ভয়া গণধর্ষণ ও হত্যার ঘটনার পর যৌন নিপীড়ন বিরোধী আইন কঠোর করার ঘোষণা দেয় ভারত সরকার, কিন্তু তারপরও থামেনি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। শুক্রবার পশ্চিম দিল্লির নাংলোই এলাকায় 2.5 বছরের শিশুকে বাড়ির বাইরে থেকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে 2 ব্যক্তি। পরে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পার্শ্ববর্তী পার্কে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। একই দিন দিল্লির আনন্দ বিহার এলাকায় 5 বছরের এক শিশুকে ধর্ষণ করে তার প্রতিবেশী এক ব্যক্তি ও তার 2 বন্ধু। এর 1 সপ্তাহ আগেও 4 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। নির্যাতিতদের দেখতে গিয়ে দিল্লির নারী বিষয়ক কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল জানান, 2014 সালে দিল্লি পুলিশের কাছে 11,000-এরও বেশি নারী নির্যাতনের অভিযোগ নথিভুক্ত হয়। এর মধ্যে মাত্র 9টির বিচার হয়েছে। অপরাধীদের বিচারের সম্মুখীন হতে হচ্ছে না, এ কারণে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। যতদিন পর্যন্ত দোষীদের শাস্তির আওতায় আনা যাবে না, ততদিন পর্যন্ত দিল্লির পরিস্থিতিরও কোনো পরিবর্তন হবে না। 2.5 বছরের শিশু ধর্ষণের ঘটনায় এরই মধ্যে 10ম ও 8ম শ্রেণীর 2 কিশোরকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। ধর্ষণের ঘটনার তদন্তে আমরা 15টিরও বেশি দল গঠন করেছি। রাতভর 2.5 শতাধিক স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর পরপরই জড়িত থাকার অভিযোগে ওই 2 কিশোরকে আটক করা হয়। সাম্প্রতিক এসব ঘটনার প্রসঙ্গ টেনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বারবার এমন ধর্ষণের ঘটনা সত্যি ন্যাক্কারজনক ও উদ্বেগের। আইন করে হোক বা নিয়ন্ত্রণ হস্তান্তরের মাধ্যমেই হোক, দিল্লি পুলিশের কর্তৃত্ব রাজ্য সরকারের অধীনে দিতে হবে। এদিকে বর্বরচিত এসব ঘটনাকে ছোট ঘটনা বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা শ্যাম জাজু। তার এই মন্তব্যকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন রাজনৈতিক মহলে। মমতাজ মুস্তফা, সময় সংবাদ। হারিয়ে যাওয়ার পর 15 বছর ধরে পাকিস্তানে থাকা বাক ও শ্রবণ প্রতিবন্ধী ভারতীয় নারী
গীতা তার বাবা মার সঙ্গে দেখা করার আগে মুম্বাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা সালমান খানের সঙ্গে দেখা করতে চেয়েছেন। শনিবার ভিডিও কনফারেন্সে সাংকেতিক দোভাষীর সহায়তা নিয়ে মধ্যপ্রদেশে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন গীতা। এ সময় ভারতে ফিরেই প্রথমে সালমান খানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন তিনি। পাকিস্তানি এক বাক প্রতিবন্ধী শিশুকে দেশে ফিরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র বাজরাঙ্গি ভাইজান মুক্তি পাওয়ার পর গীতার এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়। আগামী 26 অক্টোবরের মধ্যে গীতাকে ভারতে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ইয়েমেনের সৌদি জোটের বিমান হামলায় হাদি সরকার সমর্থিত 30 সেনা নিহত। ইচ্ছাকৃত নয়, বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে এই হতাহতের ঘটনা ঘটে জানালো স্থানীয় কর্তৃপক্ষ। ক্রোয়েশিয়ার সঙ্গে হাঙ্গেরির দক্ষিণ সীমান্ত বন্ধের পর স্লোভেনিয়ায় প্রবেশ করতে শুরু করেছে হাজার হাজার শরণার্থী। শনিবার পর্যন্ত প্রায় 2700 অভিবাসী দেশটিতে প্রবেশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। শরণার্থী প্রবেশ ঠেকাতে সীমান্তে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করেছে স্লোভেনিয়া সরকার। এদিকে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূল থেকে বাংলাদেশি সহ শতাধিক অভিবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তুরস্কে উপকূলে নৌকা ডুবে মৃত্যু হয়েছে অন্তত 12 অভিবাসন প্রত্যাশীর। শুক্রবার শরণার্থীদের প্রবেশ ঠেকাতে ক্রোয়েশিয়ার সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় হাঙ্গেরি সরকার। এর পরপরই নিজেদের পছন্দের দেশে যাওয়ার জন্য নতুন পথ খুঁজে নেয় অভিবাসন প্রত্যাশীরা। শনিবার এই নতুন পথে ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়ায় প্রবেশ করতে শুরু করে সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার মানুষ। বিবিসি জানায় শনিবার একদিনেই দেশটিতে প্রবেশ করে প্রায় 2700 অভিবাসী। এদিন শরণার্থীবাহী বেশ কয়েকটি বাস ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়ার সীমান্ত শহরগুলোতে পৌঁছায়। এছাড়াও প্রায় 1200 অভিবাসী নিয়ে এই পথের প্রথম অভিবাসীবাহী ট্রেন ক্রোয়েশিয়ার তোভারনিক শহর থেকে স্লোভেনিয়ার সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করে। শরণার্থীর প্রবেশ ঠেকাতে এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে স্লোভেনিয়া সরকার। যতদিন পর্যন্ত অস্ট্রিয়া ও জার্মানি তাদের সীমান্ত খোলা রাখবে ততদিন পর্যন্ত স্লোভেনিয়া অভিবাসীদের গ্রহণ করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিরো সেরার। পুলিশকে সহায়তায় সীমান্তে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। পুলিশ ও সেনা সদস্যরা এখন থেকে যৌথভাবে সীমান্তে নিরাপত্তা রক্ষায় কাজ করবে। সেনাবাহিনী সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি পুলিশকে বিভিন্ন ধরনের কৌশলগত সহায়তা প্রদান করবে। শনিবার অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূল থেকে শতাধিক অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ত্রিপলি থেকে 50 কিলোমিটার পূর্বে অবস্থিত লিবিয়া উপকূলের আল কারবুলি এলাকা থেকে এদেরকে আটক করা হয়। আটক করা এই 102 জন অভিবাসী সবাই ইউরোপের বিভিন্ন দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এদের মধ্যে বেশিরভাগই পাকিস্তান, মৌরিতানিয়া, বাংলাদেশ এবং নাইজেরিয়ার নাগরিক। একই দিন অবৈধভাবে গ্রিসের লেসবোস দ্বীপে যাওয়ার পথে তুরস্ক উপকূলে নৌকা ডুবে 5 শিশু সহ অন্তত 12 অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। আরো অন্তত 25 জনকে জীবিত উদ্ধার করা হয়, তবে তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইউক্রেনের ওডেসা শহরের কাছে কৃষ্ণ সাগর উপকূলে একটি নৌকাডুবিতে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এই দুর্ঘটনার সময় নৌকাটিতে 36 জন আরোহী থাকলেও 23 জনকে জীবিত উদ্ধার করার কথা জানায় স্থানীয় কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যায়নি। স্থানীয় লোকজনের একাংশ বলছে ডুবে যাওয়া নৌকাটি যাত্রীবাহী নৌকা ছিল। আবার আরেকজনের তথ্য মতে জেলেদের মাছ ধরার নৌকা ডুবে এই হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত জানতে এরই মধ্যে তদন্ত শুরুর কথা জানিয়েছে কিয়েভ। টাইফুন কোপ্পু ফিলিপিন্সে আঘাত এনেছে, তবে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সতর্কতার জন্য সেখানে সব বিমানের ফ্লাইট আপাতত বাতিল করা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘন্টায় 250 কিলোমিটার বেগে কোপ্পু প্রথমে ফিলিপিন্সের লুজন দ্বীপে আঘাত হানে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে টাইফুনের প্রভাবে সেখানে টানা 3 দিন বৃষ্টি হতে পারে। এছাড়া লুজন দ্বীপে 6 ফুট উচ্চতা জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে 2013 সালের নভেম্বরে ফিলিপিন্সে সুপার টাইফুন হায়ান আঘাত হানে। এতে অন্তত 6,500 মানুষ মারা যায়। মিশরে চলছে পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ।
রোববার ও সোমবার স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠানের কথা জানায় কর্তৃপক্ষ। এই নির্বাচনের মধ্য দিয়ে 2012 সালের পর এই প্রথমবারের মতো দেশটির নতুন পার্লামেন্ট নির্বাচিত হতে যাচ্ছে। একে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার চূড়ান্ত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে সেনা সমর্থিত বর্তমান সিসি সরকার। তবে নির্বাচনে অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সমর্থক হওয়ায় ভবিষ্যতে মিশরের সাবেক এই সেনা শাসকের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সরকারের সমালোচকরা। আগামী 21 থেকে 23 নভেম্বর পর্যন্ত দ্বিতীয় দফারও নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে মিশরের প্রতিনিধি পরিষদের নিম্নকক্ষে 596 জন সদস্য নির্বাচিত হবেন। ডিসেম্বরের শুরুর দিকে 2 দফায় অনুষ্ঠিত নির্বাচনের ফল প্রকাশ হতে পারে বলে জানায় রয়টার্স। 2012 সালে তৎকালীন মুরসি সরকারের পার্লামেন্ট বিলুপ্ত করে দেন দেশটির আদালত। ইয়েমেনে ভুল করে চালানো সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হাদি সরকার সমর্থিত অন্তত 30 সেনা নিহত হয়েছে। শনিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় তাইজ ও লাজ প্রদেশের মধ্যবর্তী ওয়াজিয়া এলাকায় সৌদি লক্ষ্যভ্রষ্ট বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এই ঘটনায় আহত হয় অন্তত 40 জন। চিকিৎসকদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম 30 সেনার মৃত্যুর খবর জানালেও হাদি সমর্থিত বাহিনীর দাবি এতে 8 জন নিহত হয়। একই দিন তাইজ প্রদেশের পাহাড়ি অঞ্চলে হাউথি বিদ্রোহীদের অবস্থানে সৌদি জোটের বিমান হামলায় অন্তত 8 জন বেসামরিক লোক প্রাণ হারায়। তুরস্কের রাজধানী আঙ্কারায় 1 সপ্তাহ আগে জোড়া বোমা হামলায় নিহতদের স্মরণে আকাশে কালো বেলুন ওড়ানো হয়েছে। ইস্তাম্বুলে কমপক্ষে 1000 মানুষ বেলুন ওড়ানোর এই আয়োজনে অংশ নেয়। অংশগ্রহণকারীরা নিহতদের ছবি ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামে। প্ল্যাকার্ডে লেখা, আমরা জানি খুনি কে। 1 সপ্তাহ আগে আঙ্কারায় একটি শান্তি সমাবেশে জোড়া বোমা হামলায় 102 জন মারা যায়। পরমাণু কার্যক্রম বন্ধে আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। এর আগের সব উদ্যোগ ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হওয়ায় আলোচনায় অনাগ্রহ প্রকাশ করা হয় উত্তর কোরিয়ার পক্ষ থেকে। শান্তি চুক্তি সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আসার দাবি পুনর্ব্যক্ত করেছে দেশটি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই ওয়াশিংটনে বলেন তারা উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী, তবে সেজন্য পিয়ংইয়ংকে পরমাণু কার্যক্রমে উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। ভারতের চেন্নাইয়ে যুক্তরাষ্ট্র, জাপান এবং ভারতের অংশগ্রহণে এক যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বঙ্গোপসাগর অনুষ্ঠিত 7 দিনব্যাপী এই মহড়ার নাম দেওয়া হয় মালাবার 2015। 3 দেশের অংশগ্রহণে গত 8 বছরে এটাই প্রথম কোনো যৌথ সামরিক মহড়া। নৌ মহড়ায় অংশ নেয় 3 দেশের নৌবাহিনীর বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং হেলিকপ্টার। এছাড়াও ছিল আকাশসীমার নিরাপত্তা রক্ষায় পরিচালিত বিমান অভিযানের মহড়া। 1992 সাল থেকে ভারত এ ধরনের যৌথ সামরিক মহড়ার আয়োজন করে আসছে। সবশেষ 2007 সালে জাপান, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরকে নিয়ে যৌথ নৌ মহড়ার আয়োজন করে ভারত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী দলীয় এক সংসদ সদস্য। দেশটির পার্লামেন্টে ওই প্রস্তাব আনা হয়েছে বলে শনিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। বেশ কিছুদিন ধরে দেশটির বিরোধী দল নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে আসছে, যদিও নাজিব বরাবরই তা অস্বীকার করছেন। বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের পিপলস জাস্টিস পার্টির সংসদ সদস্য হি লয় সিয়ান এই অনাস্থা প্রস্তাব এনেছেন। তার অভিযোগ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টে থাকা $70 কোটি উৎসের বিষয়ে যে প্রশ্ন উঠেছে তার কোনো যথার্থ জবাব দিতে পারেনি প্রধানমন্ত্রী। তার এই কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে অভিযোগ করেছেন লি হয় সিয়ান। Singapore, Hong Kong, Swiss and Singapore authorities have frozen bang a series of investigations on the state investment book. জার্মানির কোলন শহরের এক নারী মেয়র প্রার্থীর উপর হামলা হয়েছে। পুলিশ জানিয়েছে এতে 58 বছর বয়সী হেনরিয়েট রেকার ঘাড়ে আঘাত পেয়েছেন। আবারও পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছেন মেক্সিকোর অপরাধ জগতের সম্রাট এল চ্যাপো। মেক্সিকোর এক পুলিশ কর্মকর্তা বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে একটি এলাকায় এল চ্যাপো লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতি জানতে পেরে সেখান থেকে সরে যান চ্যাপো। তবে পালিয়ে যাওয়ার সময় চ্যাপো পায়ে ও মুখে চোট পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এই বছর জুলাই মাসে প্রায় 1.5 কিলোমিটার সুড়ঙ্গ খুঁড়ে দ্বিতীয়বারের মতো কারাগার থেকে পালিয়ে যান চ্যাপো।
dates back to June of 2012. Well, even a drug lord can't resist the thrill of a balmy, now the target of an international. যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম তুষারপাত। গত শুক্রবার মধ্যরাত এবং শনিবার সকালে এই তুষারপাতে রাজ্যের কালস্কা এলাকার পুরোটাই প্রায় 6 ইঞ্চি পুরু তুষারে ঢেকে যায়। এছাড়াও রাজ্যের নিচু এলাকার কয়েকটি লেক 2 থেকে 5 ইঞ্চি পর্যন্ত তুষার জমে ঢেকে গেছে। তুষারপাত রোববার মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। মিশিগান লেকের খুব কাছে অবস্থিত এই কালস্কা এলাকায় প্রতি বছরই ভারী তুষারপাত হয়ে থাকে। 12টি দেশের সমন্বয়ে ট্রান্স প্যাসিফিক অংশীদারি চুক্তির বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সাথে আরও দৃঢ়ভাবে কাজ করবে দক্ষিণ কোরিয়া। সম্প্রতি এমন আশাবাদ ব্যক্ত করেছে দক্ষিণ কোরিয়া। তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন এখনও দুদেশের মধ্যকার বাণিজ্যিক কিছু বিষয় নিয়ে সমঝোতার প্রয়োজন রয়েছে। বিশ্ব অর্থনীতির প্রায় 40% নির্ভর করে এমন 12টি দেশের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে বহু প্রতীক্ষিত ট্রান্স প্যাসিফিক অংশীদারি চুক্তি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রমিক ও ব্যবসায়ী সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এই চুক্তির বিরোধিতা করলেও চুক্তিটির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে অনেক দেশ। চুক্তির আওতায় এসে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী বলেছেন এই চুক্তি বাস্তবায়নে আরও দৃঢ়তার সঙ্গে কাজ করবে তার সরকার। হোয়াইট হাউসে এক সম্মেলনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি। টিপিপি চুক্তির সাফল্যের জন্য ওবামা সরকারের প্রশংসা করছি। কোরিয়ার সাথে এরই মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল এফটি এর মতো গুরুত্বপূর্ণ চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে টিপিপি চুক্তিকে আমরা গুরুত্বের সাথে নিতে চাই। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ায় সন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। তবে তিনি বলেছেন দক্ষিণ কোরিয়ার এখনো বাণিজ্যিক খাতে অনেক পুনর্গঠন প্রয়োজন। আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ অনেক বেড়েছে। যুক্তরাষ্ট্রের গাড়ি দক্ষিণ কোরিয়ায় রফতানি হয়। তবে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির আওতায় আরো কয়েকটি ইস্যু পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের পাশাপাশি ট্রান্স প্যাসিফিক অংশীদারি চুক্তি পুরো বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। জার্মানির কোলন শহরের এক নারী মেয়র প্রার্থীর ওপর হামলা হয়েছে। পুলিশ জানিয়েছে এতে 58 বছর বয়সী হেনরিয়েট রেকার ঘাড়ে আঘাত পেয়েছেন। হেনরিয়েট ক্ষমতাসীন দলের সমর্থক। এরই মধ্যে পুলিশ হামলাকারীকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসায় হামলাকারী জানিয়েছে নিজের বিদেশ বিরোধী মনোভাবের কারণে হেনরিয়েটের উপর হামলা করেছেন তিনি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হামলাকে উদ্দেশ্য প্রণোদিত বলা হলেও পুলিশ জানিয়েছে একাই হেনরিয়েটকে হামলা করে হামলাকারী। হামলাকারীকে ধরার সময় তার ছুরিকাঘাতে এক নারী গুরুতর আহত হন। এছাড়া আরো 3 জন ওই হামলায় আহত হয়েছেন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা 53 জন রাজনৈতিক আশ্রয় প্রার্থী দেশটির এল পাসো ডিটেনশন সেন্টারে আমরণ অনশন করছেন। বহিষ্কারের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক আশ্রয় প্রার্থী 33 বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি রাজনৈতিক দল বিএনপিকে তৃতীয় স্তরের সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করতেই এদের কপালে এই দুর্ভোগ নেমে এসেছে বলে মনে করছেন সরকার পক্ষের আইনজীবীরা। এই প্রক্রিয়ায় রাজনৈতিক আশ্রয় প্রার্থী বিপুল সংখ্যক বাংলাদেশের বহিষ্কার অমানবিক উল্লেখ করে কয়েকটি মানবাধিকার সংগঠন অনশনকারীদের পক্ষে আন্দোলনে মাঠে নেমেছে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের মার্চে নিউ জার্সির একটি আদালতে বিএনপির সদস্য হিসেবে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা মঞ্জুর হওয়া একজন বাংলাদেশের মামলা থেকে প্রথম বেরিয়ে আসে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির গোপন মেমোরান্ডামে তৃতীয় স্তরের সন্ত্রাসী দলের সংঘাতে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ মামলার আইনজীবী অশোক কর্মকার বলেন, যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের আদালত মনে করেন বিএনপি তৃতীয় স্তরের সন্ত্রাসী দল। টিয়ার 3-তে যদি কোনো সংগঠনকে ডেজিগনেট করা হয়, এটা মানে এই নয় যে সেই সংগঠনকে সারা বছর ধরে এটাকে বয়ে চলতে হবে। বিভিন্ন সময় এটাকে রিভার্ট করার মতো যদি যুক্তি দাঁড় করানো যায় তাহলে এটাকে কেস বাই কেস বেসিস সরকার কিন্তু এটাকে উইথড্র করতে পারে। এবং সে কারণেই দেখবেন যে বিএনপির অনেকেই কিন্তু রাজনৈতিক আশ্রয় প্রার্থনা মঞ্জুর হয়েছে এই সময় এবং অনেকেরই হচ্ছে না। জঙ্গি বা সন্ত্রাসী আখ্যা দিতে কোনো লবিং বা তদবিরকে গুরুত্ব না দিয়ে মার্কিন প্রশাসন নিজেরাই তথ্য প্রমাণ সংগ্রহ করে বলে জানান অশোক কর্মকার। কারো থাকে না। বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো ডিটেনশন সেন্টারে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনকারীদের হয়ে মাঠে নেমেছেন ন্যাশনাল লয়ার্স গিল্ড এবং দক্ষিণ এশীয়দের মানবাধিকার সংগঠনের কর্মীরা। এটা শুধু এল পাসো ডিটেনশন সেন্টারের
এখন পর্যন্ত যারা অনশন আছে সংখ্যা হলো 54 জন, তাদের বিষয় না। এটা পুরো আমেরিকাতে যত বিএনপি রিলেটেড অ্যাসাইলাম কেস আছে তাদের বিষয়। আমাদের চিন্তাটা হলো এই পজিশন থেকে হোমল্যান্ড সিকিউরিটিকে কি করে সরে দাঁড়ানো চেষ্টা করা যায়। বর্তমানে শুধু নিউ ইয়র্কই 7,000 বাংলাদেশি বিএনপি নেতাকর্মী হিসেবে রাজনৈতিক আশ্রয়ের প্রত্যাশায় রয়েছেন বলেও জানান তিনি। আমরা সেই লেভেলে চেষ্টা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কেশবতী কন্যা রূপে অনন্যা, যুগ যুগ ধরে এই বাক্যে বিশ্বাস করে আসছেন নারীরা। তাই তো চুলের এত কদর আর এত যত্ন। ভারতের স্মিতা শ্রীবাস্তবের কথাই ধরুন, নিজের 7 ফুট লম্বা চুল যেন আরো আকর্ষণীয় করে তুলেছে তাকে। ঠিক যেন ডিজনির রাপানজেল রাজকুমারী, লম্বা টাওয়ার থেকে নিজের এলো চুলগুলো নিচে ছেড়ে দিলেন। এখন আর শুধু অপেক্ষা রাজপুত্রের। ভারতের এলাহাবাদের বাসিন্দা স্মিতা শ্রীবাস্তব এলাকায় 7 ফুট বললেই সবাই দেখিয়ে দিবে তার বাড়ি। এরই মধ্যে ভারতের দীর্ঘাকেশের মুকুট তার মাথায় রয়েছে, কিন্তু স্মিতা চান গিনেস রেকর্ড করতে। ব্যাস আর 2 ইঞ্চি বাড়লেই স্মিতাকে আর কেউ আটকে রাখতে পারবে না গিনেস বুকে নাম লেখাতে। এতে গিনেস বুকে যেমন নাম উঠবে, তেমনি কমে যাবে পার্লারের খরচও। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে সৌর শক্তিতে চালিত গাড়ির প্রতিযোগিতা। বিশ্বের 25টি দেশে 47টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। রোববার ডারউইনে অনুষ্ঠিত হয় এই কার রেস। চ্যালেঞ্জার, ক্রুজার এবং অ্যাডভেঞ্চার এই 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে কার রেসে অংশ নেওয়া গাড়িগুলোকে। সৌর শক্তিতে চালিত গাড়ির এই রেসে সর্বোচ্চ 5 কিলোওয়াট শক্তির ইঞ্জিন ব্যবহার করতে পারবে প্রতিযোগীরা। ডারউইন থেকে অ্যাডিলেইড পর্যন্ত 3000 কিলোমিটার রাস্তায় অনুষ্ঠিত হবে সৌর শক্তিতে চালিত স্পোর্টস কারের এই রেস। বার্ষিক হ্যালোইন জম্বি উৎসবকে সামনে রেখে চিলিতে হয়ে গেল জম্বিদের সমাবেশ। শনিবার রাজধানী সান্তিয়াগোর প্রধান সড়কে জম্বিদের সাজে এক র্যালিতে অংশ নেয় অন্তত 5000 মানুষ। তারা বিশেষ আকৃতির সাজ নিয়ে ও কস্টিউম পরিধান করে এতে যোগ দেয়। আয়োজকরা জানান, জম্বিদের প্রতি ভয় নয় ভালোবাসা এমন মনোভাব প্রদর্শনকে উৎসাহিত করতে প্রতি বছর ব্যতিক্রমী এই উৎসবের আয়োজন করা হয়। 2001 সালে ক্যালিফোর্নিয়ায় এই উৎসবের প্রচলন শুরুর পর থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে জম্বি উৎসব হয়ে থাকে। হংকং এর ভিক্টোরিয়া হারবারে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিলেন কমপক্ষে 2500 সাঁতারু। আবহাওয়া উষ্ণ ও স্রোত কম থাকায় সাঁতারুদের খুব বেশি বেগ পেতে হয়নি। নারী ও পুরুষ বিভাগে আলাদাভাবে প্রতিযোগিতা হয়েছে। 12 থেকে 60 বছর বয়সীরা এতে অংশ নিয়েছে। প্রথম এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় 1906 সালে। মেক্সিকোতে হয়ে গেল অন্যরকম এক শোভাযাত্রা। মেক্সিকান পৌরাণিক কাহিনী অনুসারে বানানো প্রাণী নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ। কাগজের তৈরি অদ্ভুত এসব প্রাণী স্থানীয়ভাবে আলেব্রিজা নামে পরিচিত। এ যেন অদ্ভুত এক জগতের কাল্পনিক প্রাণীদের মেলা। যেসব ভাস্কর্যকে দেখা যাচ্ছে এদের কারোরই বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তবে অস্তিত্ব আছে শিল্পীর মনে, যিনি তৈরি করেন এমন রঙিন কল্পনার প্রাণীকে। মেক্সিকোর রাস্তায় বর্ণিল এসব প্রাণীদের ভাস্কর্য নিয়ে প্যারেডে অংশ নেয় অন্তত 5000 মানুষ। আর স্থানীয়ভাবে এদের নাম আলেব্রিজে। মেক্সিকান পৌরাণিক ও কিংবদন্তি কাহিনী অনুসারে কারিগররা কাগজ, কার্ডবোর্ড আর তার দিয়ে তৈরি করেন বিশাল আকারের সব ভাস্কর্য। তৈরির পর ঐতিহ্যবাহী মেক্সিকান রঙে রাঙানো হয়েছে কাল্পনিক প্রাণীগুলোকে। আমার কল্পিত বিষয় হচ্ছে পাখি ও জাগুয়ারের মিশ্রণ। আমার মতো যারা এসব তৈরি করেছেন সবারই আলাদা কল্পনার বিষয় আছে। ড্রাগন, ঈগল, দানব এমনকি দৈত্যাকার পোকা বানিয়েছেন শিল্পীরা। প্রায় 200 ভাস্কর্য নিয়ে মেক্সিকোর রাস্তায় প্যারেডে অংশ নেয় শিল্পী, ছাত্রছাত্রী, শিক্ষক, এমনকি কেউ কেউ পুরো পরিবার নিয়ে আসেন। আর এই প্যারেড দেখতে রাস্তার দুপাশে ভিড় জমায় বহু মানুষ। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। দর্শক, দেশের একটি খবর। সাম্প্রতিক বিষয় নিয়ে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। এখানে
এটা বোধহয় বলা প্রাসঙ্গিক হবে যে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা ক্রমে বাংলাদেশের সফল কূটনীতির ফলস্বরূপ গত অক্টোবরে নবম গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের আয়োজক হিসেবে জেনিভায় বাংলাদেশ পরবর্তী আয়োজক হিসেবে নির্বাচিত হয়। এই জিএফএমডিতে বাংলাদেশের সভাপতিত্বে এবং নেতৃত্বে অভিবাসন ও উন্নয়ন ক্ষেত্রে বিশেষত 2030 সাল মেয়াদী যে নতুন বৈশ্বিক উন্নয়ন কাঠামো গৃহীত হয়েছে সেই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। উচ্চ পর্যায়ে সদ্য সমাপ্ত ইস্তাম্বুল সামিটে 100-এর বেশি দেশ অংশগ্রহণ করেছিল। সুশীল সমাজ, ব্যবসা খাত ও রাষ্ট্রসমূহের মধ্যে অভিবাসন ও উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা হয়েছে। বিশেষ করে অভিবাসন ও উন্নয়ন সংক্রান্ত সম্ভাবনা ও চ্যালেঞ্জ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্বজনীন পর্যায়ক্রমিক আলোচনার মাধ্যমে অভিবাসন এখন টেকসই উন্নয়নের এক মুখ্য উপাদান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। গত 2 বছরের বিশ্বজনীন আলোচনায় বাংলাদেশের ভূমিকা স্বীকৃত। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অভিবাসন ও উন্নয়ন এবং কনফারেন্স কূটনীতিতে জিএফএমডির সভাপতিত্ব একটি নতুন মাত্রা যোগ করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1 বছর আগেই জিএফএমডির গুরুত্ব বিবেচনায় বাংলাদেশে এটির আয়োজনের জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা আশাবাদী যে নবম গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলনে রাষ্ট্র ও উচ্চ পর্যায়ের অংশগ্রহণই শুধু নয়, বরং বিশ্ব অভিবাসন কাঠামোতে নৈর্ব্যক্তিক ধারণাগুলোকে এগিয়ে নিতে এই সম্মেলন অবদান রাখবে। দর্শক, সাম্প্রতিক বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। এবার আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আসাদ সরকারকে রক্ষা নয়, আইএসকে পরাজিত করতে সিরিয়ায় অভিযান, দাবি রুশ প্রধানমন্ত্রীর। রাজনৈতিক সংস্কারের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জার্মানির। ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও 5 ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা দাঁড়ালো 43। ছুরিকাঘাতে আহত ইসরায়েলিদের দেখতে জেরুজালেমে নিউ ইয়র্কের মেয়র। দিল্লিতে 2 শিশু ধর্ষণের ঘটনায় তোলপাড়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষায় ব্যর্থতার অভিযোগ কেজরিওয়ালের। এবং হাঙ্গেরি সীমান্ত বন্ধের পর স্লোভেনিয়ায় প্রবেশ করছে হাজার হাজার শরণার্থী। অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূল থেকে শতাধিক অভিবাসী আটক। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।